নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে ইলিশ মাছ রপ্তানি করার অনুমতি দিয়েছেন ভারতে। আনন্দবাজার পত্রিকা সেটা লিখেছে যে এবছর পূজার আগে 1200 টন ইলিশ ভারতে আসবে। অলরেডি তার 50 টন কলকাতার যে স্থল বন্দর রয়েছে পেট্রাপোল সীমান্তে, সে পথে 50 টন ইলিশ অলরেডি কলকাতায় ঢুকে গিয়েছে। আপনারা আপনাদের সামনে যে মন্দিরটা দেখছেন, এটাই ইউনূস সরকার ভেঙে গুড়িয়ে দিয়েছিল। আজকে ইউনূস সরকার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করছেন। দুদিন আগে তিনি তার আয়োজনে অনুষ্ঠিত হিন্দু সংস্কৃতির একটা বর্ণাঢ্য অনুষ্ঠানও তিনি দেখেন, তাদের প্রশংসা করেন। তিনি ওই অনুষ্ঠানে দাঁড়িয়ে হিন্দুদের একটা বার্তা দিতে চেয়েছেন। নমস্কার। তার সঙ্গে শারদীয় দুর্গাপূজার অভিনন্দন। আমি ভাবছিলাম এবার বোধহয় এই আনন্দ থেকে আমাকে সবাই বঞ্চিত করে ফেলবে। আমি নাছোড় বান্দা, আমি বললাম যে আমি যাবই। যাবার অনেক আকর্ষণও ছিল যে আপনাদের সঙ্গে আবার দেখা করা, কারণ আপনার আমাদের দায়িত্ব গ্রহণের পরপরই আপনাদের সঙ্গে দেখা, তারপরে আবার এসেছি। এই আনন্দ থেকে আমি বঞ্চিত হতে চাচ্ছিলাম না। বিশেষ করে এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে। ছুটি একদিনের থেকে 2 দিন হয়েছে, এখন ছুটি 2 দিনের থেকে এখন 4 দিন হয়ে গেছে। ওটাতে আমার কোনো হাত নাই। এটা কেউ না কেউ বুদ্ধি করে ফেলেছে ঠিকভাবে। 4 দিনের ছুটি, কাজে সব আনন্দ এখানে একত্র হয়ে গেছে। তা বললাম যে আমাকে বাদ দিয়ে সবাই আনন্দ করবে, এটা করতে দেবো না। আমি এটাতে শরীক হবই। আমি জোর করে এসেছি, আপনাদেরকে কষ্ট দিয়েছি আপনাদের এই আনন্দের শরীক হওয়ার জন্য। যে সর্বধর্মের সহ অবস্থান, তিনি এই বার্তা দিয়ে বোঝাতে চেয়েছেন যে রাষ্ট্র সব ধর্মকে রক্ষা করবে। ঠিক বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতিটা হলো আমেরিকান সৈন্য ঘাঁটি গাড়তে চলেছে। ঠিক সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইলিশ পাঠানো এবং ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করা, একটা সৌহার্দ্যের বার্তা দেওয়া এবং সর্বধর্মের সহ অবস্থানের বার্তা দেওয়া, সেটা নিশ্চয়ই বিশেষ তাৎপর্যপূর্ণ। পৃথিবীতে বহু মন্দির ভেঙেছে জিহাদি মৌলবাদীরা, বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। কিন্তু একটা সরকার মন্দির ভাঙতে পারে, সেটা সভ্য সমাজে কেউ কল্পনা করতে পারে না। আজকে তার এই মন্দির পরিদর্শন এবং ইলিশ মাছ রপ্তানি করা, এই মুহূর্তে তিনি কি ভারতের কাছাকাছি আসতে চাইছেন? নয়াদিল্লি কি তাকে কাছে টানতে চাইছে? তিনি কি শেখ হাসিনার জায়গা নিতে পারেন? নয়াদিল্লি সত্যিই কি তাকে বন্ধু বা ক্লোজ অ্যালাই মনে করে কি? শেখ হাসিনার মতো তার সেই ক্রেডেনশিয়াল আছে কি? দর্শকবৃন্দ, আপনারা
ভিডিওটি সম্পূর্ণ দেখে মন্তব্য করবেন। 5ই আগস্টের আগে বলা হয়েছিল শেখ হাসিনা দালাল, 120টি গোলামি চুক্তি করেছে। 5ই আগস্টের আগে পরে স্লোগান উঠেছিল, ঝড় উঠেছিল বাংলাদেশে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তখন স্লোগান উঠেছিল ভারত যাদের মামা বাড়ি, বাংলা ছাড় তাড়াতাড়ি। হাতে যাদের লাল তাগা, এবার তাদের ভারত ভাগা। এবং কোন কোন সেনা নায়করা অবসরপ্রাপ্ত, তারা বলেছিলেন 4 দিনের ভিতরে কলকাতা দখল করে নিবে। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। কিন্তু পরিস্থিতি আসলে বাস্তবতা কি বলছে? বাস্তবতা হলো এই, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে ব্যবসা বেড়েছে 17%। শেখ হাসিনা যখন ভারত থেকে যাওয়া আদানি গ্রুপের বিদ্যুতের বিল মেটাতে হিমশিম খেত, ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে অতি সত্বর বিল মিটিয়ে দিচ্ছেন। ব্যবসাটার চিত্র এরকম, ঠিক 2024-এর জানুয়ারিতে ভারত রপ্তানি করেছিল 91.73 কোটি ডলারের পণ্য। 2024-এর জানুয়ারি থেকে 2025-এর জানুয়ারিতে সেটা হয়ে দাঁড়ায় 107.56 কোটি ডলার। এরপরে এপ্রিল টু জানুয়ারি 2023 থেকে 2025 যেটা ছিল 880 কোটি ডলার, সেটা এপ্রিল জানুয়ারি 2025-এ হয়েছে 1939 কোটি ডলার। এরপরে টোটাল অর্থ বছর যদি আমরা দেখি, 2024 থেকে 2025-এর এই সময় ভারত রপ্তানি করেছে 1149 কোটি ডলার। আর 2023 এবং 2024-এ সেটা ছিল 11.07 কোটি ডলার, অর্থাৎ 3.79% বেড়েছে। অন্যদিকে আগের যে হিসাবটা আপনাদের বললাম 880 থেকে বেড়েছে 939, সেখানে বেড়েছে 6.60%। শুধুমাত্র চাল কিনেছে বাংলাদেশ এই 2025-এ 361 কোটি ডলারের, পেঁয়াজ কিনেছে 211 কোটি ডলারের, এবং বেড়েছে সেটা আগের তুলনায় 2.174%। এছাড়াও তেল, আটা, ময়দা, ডিম, তুলা, এগুলি সুতা ভারত থেকেই যাচ্ছে। ইউনূস সরকার আমেরিকার সঙ্গে চুক্তি করেছে তুলা এবং সুতা সেখান থেকে নিবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ এবং অবশ্যই প্রচুর পরিমাণে খরচ বর্তাবে কোম্পানিগুলির উপর। ভারতের যে অর্থনীতিবিদ, তারা মনে করে যে ভারতের ব্যবসার ক্ষেত্রে ভারতের যে জায়গা বাংলাদেশে রয়েছে সেই জায়গা কেউ নিতে পারবে না, কারণ 3 দিক দিয়ে ঘেরা বাংলাদেশে ভারতই ঘিরে রেখেছে, সহজেই তাড়াতাড়ি পণ্য পৌঁছে যায়। এত তাড়াতাড়ি ইমার্জেন্সি পণ্য পৃথিবীর আর কোনো দেশ দিতে পারবে না, এটা শুধু ভৌগোলিক অবস্থানের জন্যই হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে
শেখ হাসিনা দালাল ছিল, 120টি গোলামি চুক্তি করেছিল। ব্যবসা ইউনূস সরকারের বেড়েছে, এই 120টি গোলামি চুক্তির একটাও পরিবর্তন হয়নি, বাতিল করেনি ইউনূস সরকার। তাহলে আসলে দালাল কে, শেখ হাসিনা নাকি অন্য কেউ? আজকে কি এটাই প্রমাণিত হচ্ছে না শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার আগে যা বলেছেন? 2001-এ বিএনপি ক্ষমতা এসেছিল কিভাবে? তখন তো গ্যাস বিক্রি করার মুচলেখা দিয়েই ক্ষমতা এসেছিল। তাহলে এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেখা দিয়ে আসতে চায়? আমি তো এটুকু বলতে পারি যে আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুচলেখা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। আর এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা। কিন্তু আমার দেশ সেটা হবে না। আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেব না। আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই। আর আমার দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, কাউকে অ্যাটাক করবে বা এই ধরনের কাজ আমরা হতে দেবো না। আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ সহযোগিতায় বিশ্বাস করি। শেখ হাসিনা যাওয়ার আগে রব উঠেছিল পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়াতে, যে ভারত বাংলাদেশ দখল করবে, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেবে। সেজন্যই কি ইউনূস সরকার ক্ষমতায় এসছে? আর তার জন্যই কি বাংলাদেশে আমেরিকান সৈন্য ঢুকে পড়েছে? অবশ্যই বাংলাদেশের চিন্তার কোনো কারণ নেই, কারণ এখন বাংলাদেশকে হাতে নিয়ে নিয়েছে আমেরিকা। ভারতের যে বাংলাদেশকে দখল করার চক্রান্ত, সেটা আমেরিকান সৈন্যরা সেটা করতে দিবে না। এই নিয়েই বাংলাদেশের মানুষ এখন ভীষণ খুশি। 1971 সালে ইন্দিরা গান্ধী ভারত স্বাধীন করে বাংলাদেশ স্বাধীন করেছিল। সেদিন সারা দুনিয়াতে পত্র পত্রিকা লিখেছিল যে বাংলাদেশের ভূপ্রকৃতি চেঞ্জ হবে, অতি সহজেই ভারতের আর্মি বাংলাদেশ থেকে বের হবে না। কিন্তু সেই সত্য মিথ্যাতে পরিণত হয়েছে। ভারতের একটা সৈন্য বাংলাদেশে নেই, ছিল না। বাংলাদেশের ভূপ্রকৃতি চেঞ্জ হয়নি। ইন্দিরা গান্ধী বাংলাদেশের কোনো অংশ ভারতের বলে দাবি করেনি বা নেয়নি। অন্যদিকে আজকে ইতিহাস এভাবেই ঘুরে গিয়েছে, আমেরিকা আজকে বাংলাদেশের মাটিতে ঘাঁটি গড়ছে, বাংলাদেশের কর্তৃত্ব হাতে নিচ্ছে। এবং আজকে যে বিমানে করে বাংলাদেশের সেনাবাহিনী, যে হারকিউলিস বিমানে করে শেখ হাসিনাকে দিল্লিতে রেখে গিয়েছিল, সেই হারকিউলিস বিমানে করে জাপান থেকে আমেরিকা হয়ে জাপান হয়ে সৈন্য বাংলাদেশে ঢুকলো। 180 জনের মতো সৈন্য এসেছে, কমান্ডাররা এসেছে। রেডিসন হোটেলে তারা উঠেছে কোনো চেকিং ছাড়াই। কে ঢুকছে, কে আসছে, কি প্রয়োজন কেউ জানে না, কেউ প্রকাশও করছে না। মিডিয়া, এনজিও, অর্থনীতিবিদ, সাংবাদিক এবং দেশের যে সরকারি মিডিয়াগুলি, তারা মোটামুটি মুখ বন্ধ করে রেখেছে। যেটা জানা যাচ্ছে সেটা প্রথমেই ভারতের মিডিয়াটা সামনে আনে, তারপরে আস্তে আস্তে খোলসা হয়। কারণ আমেরিকা সমস্ত এনজিও, সাংবাদিক, বড় বড় চ্যানেলগুলিকে টাকা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে।
ইভেন যারা ভারতীয়, সেই রঘুরাম রাজন, অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অরুন্ধতী রয়, এরাও চুপটি আছে। আসলে শেখ হাসিনা যদি এটা করত, শেখ হাসিনার সময় ভারত যদি সৈন্য নামাতো বাংলাদেশে, অথবা শেখ হাসিনার সময় ভারত ছাড়া অন্য কোনো দেশ যদি সৈন্য ঢুকাতো, তাহলে ঢাকার রাস্তায় আগুন জ্বলতো, মিছিল মিটিং শেষ হতো না। শেষ পর্যন্ত আজকে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে, বাংলাদেশ শান্তিতে আছে। এ পর্যন্ত ইউনূস যা করেছে সেটা হলো চট্টগ্রাম বন্দর অলরেডি বিদেশিদের হাতে। বাংলাদেশির সেখানে কর্তৃত্ব নেই। কি মাল উঠবে চট্টগ্রাম বন্দর দিয়ে, কি মাল নামবে, কারা আসবে, কারা যাবে, কত অস্ত্র ঢুকবে, কোথায় যাবে, বাংলাদেশের কেউ জানবে না। পার্লামেন্ট স্থগিত, ইন্টারিম সরকার চালাচ্ছে। ফলে পার্লামেন্ট থাকলে আজকে, গণতান্ত্রিক সরকার থাকলে আজকে এটা পার্লামেন্টে আলোচিত হতো, বিরোধীরা এটা নিয়ে সরব হতো। আজকে সেই স্কোপ নেই। দ্বিতীয় যে কাজটি করেছেন সেটা হলো সেন্ট মার্টিন ক্লোজ করে দিয়েছেন। সেন্ট মার্টিন আইল্যান্ডে কারো ঢোকার ক্ষমতা নেই করেছেন এই ইউনূস সরকার। শুধু তাই নয়, 180 জন সেনা সৈন্য অলরেডি মহড়া শুরু করে দিয়েছে। এর আগে টাইগার লাইটিং, প্যাসিফিক অ্যাঞ্জেল 25 শেষ হয়েছে। এখন যেটা চলছে সেটা হলো প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3। সেই হারকিউলিস বিমান, যুদ্ধ বিমান, জাপানের ঘাঁটি থেকে যেটা এসেছে, C-130Z, এই যুদ্ধ বিমানে এসে তারা আজকে প্রশিক্ষণ দিচ্ছে। আজকে এটাই প্রশ্ন উঠছে, তাহলে কি ইউনূস সরকারকে 2006 সালে শান্তির নামে গ্রামীণ ব্যাংকের জন্য বিল ক্লিন্টন এন্ড হিলারি ক্লিন্টন এসে গ্রামীণ ব্যাংক দেখে নোবেল কমিটি থেকে নোবেল পুরস্কার আদায় করে দিয়েছিলেন? এটাই আজকে প্রশ্ন। পিছনে কি এটাই উদ্দেশ্য ছিল যে নোবেল পুরস্কার দিয়ে ইউনূসের হাত থেকে সেন্ট মার্টিন দ্বীপ কন্ট্রোলে নেওয়া এবং বাংলাদেশের মাটিতে সামরিক ঘাঁটি গড়ে তোলা? আমেরিকা কত অস্ত্র এনেছে এই বিশাল কার্গোতে, সেটা বোঝাই স্বাভাবিক। 180 জন সৈন্যের জন্য এত বিশাল যুদ্ধ বিমান আনার দরকার নেই। বাংলাদেশের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইউনূস যতক্ষণ আছেন ততক্ষণ এই অস্ত্র বাংলাদেশের মাটিতে ব্যবহৃত হবে না। এই অস্ত্র এসেছে আরাকান আর্মির জন্য। আরাকান আর্মির যারা মিয়ানমার সামরিক জান্তার বিরুদ্ধে লড়ছে, বিদ্রোহী গ্রুপ, তাদের কাছে চলে যাবে এটা। উদ্দেশ্য কি? ওই এলাকাতে ক্ষমতা কুক্ষিগত করা। কারণ আরাকান আর্মি যে অঞ্চলটির দখল নিয়েছে, সেই চীন স্টেট, রাখাইন প্রদেশের কিছু অংশ, সেটাতে প্রচুর পরিমাণে রেয়ার আর্থ মিনারেল রয়েছে। এই রেয়ার আর্থ মিনারেল, বিরল খনিজ পদার্থ, যেটা ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, ড্রোন তৈরিতে ব্যবহৃত হয়। আজকে তার বড় অংশ নেয় চায়না। সেই জায়গা ঠেলে দিতে চাইছে, সেই জায়গার দখল নিতে চাইছে আমেরিকা। আর তার জন্যই তার দরকার বাংলাদেশের মাটিতে ঘাঁটি।
কারণ আমেরিকা এই বিরল খনিজ যে পদার্থ সেটার সব থেকে পৃথিবীতে বড় সাপ্লায়ার। আমেরিকা চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে এবং সেজন্যই আরাকান আর্মিকে অস্ত্র দিয়ে হেল্প করে ওই এলাকার দখল নিতে চায়, রেয়ার আর্থ মিনারেল সংগ্রহ করতে চায়। দর্শকবৃন্দ, আজকে আমেরিকা বাংলাদেশের মাটি দখল করে নিয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকলো না। ইউএন সেক্রেটারি যিনি এসেছিলেন বাংলাদেশে, মানবিক করিডোর চেয়েছিলেন পার্বত্য চট্টগ্রামের ভিতর দিয়ে মিয়ানমারে ঢোকার। সামরিক প্রধান, সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তাতে বাদশা দেয়, বলে যে এটা সার্বভৌমত্বের জন্য অন্তরায় হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। আজকে ঘাঁটি গাড়লে সেই সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে না তো? আমেরিকা আফগানিস্তানে ছিল, ছেড়ে চলে গিয়েছে, এখন বাংলাদেশে ঢুকছে। সারা পৃথিবীতে 80টি দেশে 750টির মতো সামরিক ঘাঁটি আছে এই আমেরিকার। আরো একটা বাড়ল। বাংলাদেশের মানুষ সন্তুষ্ট, ভালো থাকুক বাংলাদেশ। কিন্তু আরো একটা প্রশ্ন এখানে এসে দাঁড়ালো, সেটা হলো পরবর্তী ইলেকশনের পরে কে ক্ষমতায় আসবে? শেখ হাসিনা কি সামরিক ঘাঁটি হওয়ার পরে ফিরছে, নাকি ইলেকশনের পর জামাত এবং ইউনূসের পার্টি, নাগরিক পার্টি ক্ষমতায় আসতে চলেছে? সেটাই দেখার বিষয়। কারণ বিএনপি আউট অফ দি রেস। তারেক রহমান এখনো ফিরতে পারেননি, লন্ডনে বসে আছেন। খালেদা জিয়া বাংলাদেশে আছেন, তিনি মাঝে মধ্যেই ডাক্তার দেখানোর জন্য বিদেশে যান। অর্থাৎ বিএনপি আউট অফ দি রেস। এবং জাতীয় পার্টি, এরশাদ সরকারের যে পার্টি, সেটাও না বললেই না থাকার মতো অবস্থা। সামনে খোলা মাঠ, জামাত ইসলাম এবং নাগরিক পার্টি, ইউনূসের পার্টি, এরাই বহাল তবিয়তে রাখবে আমেরিকান সৈন্যদের আমেরিকান ঘাঁটিতে। আমেরিকার কথা মতো ভারত চলবে এবং সার্বভৌম অবশ্যই বাংলাদেশি যারা আছেন তাদের মতে সার্বভৌমত্ব বজায় থাকবে। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আপনাদের একটা সাবস্ক্রিপশনের জন্য 5 সেকেন্ড সময়, কিন্তু আপনার সাবস্ক্রিপশনে আমার উৎসাহ, অনুপ্রেরণা। আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।